আসসালামু আলাইকুম। আফরোজ খান মডেল স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব তোমাদের টেক্সট বুকের সিন প্যাসেজ নিয়ে। গত দিনও আলোচনা করেছিলাম সিন প্যাসেজ নিয়ে, আজকেও করব, কারণ এটি ক্লিয়ারলিভাবে তোমাদের জানতে হবে। আজকে আমি আলোচনা করব ইউনিট 8, তোমাদের টেক্সট বুকের ইউনিট 8 নিয়ে। এটার টপিক্সটা হচ্ছে রাইট টু মি সুন। এটি একটি লেটারের আকারে দেওয়া আছে। এখানে দুটো বিষয় স্পষ্ট হবে, লেটার কিভাবে লিখতে হবে, পার্সোনাল লেটার, আরেকটি বিষয় হচ্ছে প্যাসেজ নিয়ে আলোচনা হবে। তোমরা সবাই তোমাদের এক্সারসাইজ খাতা নিয়ে বসো। আমি আগে বলছি, টেক্সট বুক যেটি আছে সেটি অবশ্যই সিন প্যাসেজ হলে কি হবে, অবশ্যই তোমাদের পড়ে নিতে হবে, ভালো একটি সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আমি পড়ছি, তোমরা অ্যাটেন্টিভলি এটা দেখবে। সীমা ইজ অ্যাট হোম, অবশ্যই অর্থ সহকারে পড়তে হবে। সীমা বাড়িতে। শি ডিড নট গো টু স্কুল, সে বিদ্যালয়ে যায়নি। বিকজ, কারণ। শি ইজ ইল, সে অসুস্থ। শি হ্যাজ এ কফ অ্যান্ড এ সর থ্রোট, তার কাশি এবং গলা ব্যথা। শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম, সে একটু জ্বর বোধ করছে। ওয়ার্ম যদিও উষ্ণতা বোধ করা, কিন্তু সেন্টেন্স অনুযায়ী এখানে বলতে হবে যে সে একটু জ্বর বোধ করছে। বিকজ শি হ্যাজ এ ফিভার, কারণ তার জ্বর হয়েছে। শি হ্যাজ দ্য ফ্লু হচ্ছে সর্দি কাশি, তার সর্দি কাশি হয়েছে বা সে সর্দি জ্বরে আক্রান্ত। দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, গত রাত্রে চিকিৎসক এসে তাকে দেখেছেন। শি নিডস সাম মেডিসিন, তার কিছু ঔষধ প্রয়োজন। নিড অর্থ প্রয়োজন, মেডিসিন অর্থ ঔষধ। হি অলসো টোল্ড হার হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল সুন, তিনি তাকে এটাও বলেছেন যে টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল, দ্রুত সুস্থ হওয়ার জন্য তার কি কি করতে হবে। ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি, যেই খাবারগুলো তোমাকে শক্তি দিবে সেগুলো খেতে হবে বা সেগুলো খাও। ট্রাই টু ইট, খাওয়ার চেষ্টা করো। যেহেতু জ্বর হলে, সর্দি কাশি হলে অনেকের খাবার রুচি চলে যায়, সেই জন্য এখানে বলা হয়েছে ট্রাই টু ইট, খাওয়ার চেষ্টা করো। ইভেন ইফ ইউ আর নট হাংরি, যদিও তোমার ক্ষুধা না লাগে বা যদিও তুমি ক্ষুধার্ত না হও। ইউ নিড টু বি স্ট্রং, কেন তোমার খেতে হবে, কারণ ওই সময় শরীরটা অনেক দুর্বল, উইক হয়ে যায়, তো সেই জন্য শক্তি থাকা প্রয়োজন। ইউ নিড টু বি স্ট্রং, তোমার শক্তিশালী হওয়া প্রয়োজন। এখন আমি এইখান থেকে যে ভোকাবুলারিগুলা, আমাদের স্পেলিং এবং ভোকাবুলারি, সেগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব, কারণ মিনিং না জানলে পারা যাবে না। আমি প্রথমে যে ওয়ার্ডগুলোতে আমি দাগ দিয়েছি, একটি একটি করে তোমাদের সেগুলো লিখে নিতে হবে। হোম, এটা সবাই জানে। হোম অর্থ যেখানে থাকা হয়, বাড়ি, এটা সবাই জানে, এটা লেখার প্রয়োজন নেই। বিকজ অর্থ কারণ, বিকজ অর্থ কারণ বুঝায়, বিকজ অর্থ কারণ বুঝানো হয়। খুবই গুরুত্বপূর্ণ এটি। তোমরা অবশ্যই, আমার মনে হয় কনজাংশন সম্পর্কে তোমাদের ধারণা আছে। সংযোজক অব্যয় যেটি, যা দ্বারা দুইটি সেন্টেন্সকে সংযুক্ত করা হয় তাকে বলা হয় কনজাংশন। সেক্ষেত্রে এই বিকজ হচ্ছে কনজাংশন, দুইটি সেন্টেন্সকে এটি যুক্ত করার কারণে ব্যবহার করা হয়। এরপর
কফ, COUGH, অবশ্যই স্পেলিংয়ের প্রতি খেয়াল রাখতে হবে। সর থ্রোট, থ্রোট অর্থ কণ্ঠনালী, সর থ্রোট অর্থ কণ্ঠনালীর প্রদাহ, অর্থাৎ যেটাকে আমরা গলা ব্যথা বলে থাকি, সর থ্রোট। ফিল, এই স্পেলিংটি সবারই ভুল হয়, এখানে এই দুইবার হবে। ফিল, বোধ করা বা অনুভব করা, ফিল বোধ করা বা অনুভব করা। আমি আবারও বলছি ওয়ার্ডগুলো, বিকজ কারণ, কফ কাশি, সর থ্রোট গলা ব্যথা অথবা কণ্ঠনালীর প্রদাহ, ফিল বোধ করা। ওয়ার্ম উষ্ণ বোধ করা, উষ্ণতা বোধ করা। এই সেন্টেন্স অনুযায়ী আমার লিখতে হবে ওয়ার্ম অর্থ উষ্ণতা বোধ করা। ফ্লু অর্থ সর্দি কাশি, ফ্লু অর্থ সর্দি কাশি। 7 ভিজিট, ভিজিট ভ্রমণ করা, ভিজিট অর্থ ভ্রমণ করা, কিন্তু এই সেন্টেন্স অনুযায়ী ডাক্তার মানে চিকিৎসক তো ভ্রমণ করতে আসেননি, এখানে হবে পরিদর্শন করা, পরিদর্শন করা বা দেখতে আসা, পরিদর্শন করা। মেডিসিন ঔষধ। ওয়েল ভালো। টু গেট ওয়েল হবে দ্রুত সেরে ওঠা, টু গেট ওয়েল দ্রুত সেরে ওঠা অথবা দ্রুত সুস্থ হয়ে ওঠা। আমি আবারও বলছি, বিকজ অর্থ কারণ, কফ অর্থ কাশি, সর থ্রোট গলা ব্যথা বা কণ্ঠনালীর প্রদাহ, ফিল অর্থ বোধ করা, মেডিসিন ঔষধ, ওয়ার্ম উষ্ণতা বোধ করা, ফ্লু সর্দি কাশি, ভিজিট ভ্রমণ করা পরিদর্শন করা, ওয়েল ভালো, টু গেট ওয়েল দ্রুত সেরে ওঠা। অবশ্যই সবগুলো ওয়ার্ড মিনিং সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এনার্জি, এটি আমরা সবাই জানি শক্তি। হাংরি অর্থ ক্ষুধার্ত। এনার্জি অর্থ শক্তি, হাংরি অর্থ ক্ষুধার্ত, এগুলো হলেই চলবে। এই প্যাসেজটির জন্য এই ওয়ার্ড মিনিংগুলো হলেই চলবে। আমার মনে হয় মোটামুটি সবারই লেখা শেষ হয়ে গিয়েছে। আমি আরেকবার বলবো, ওয়ার্ম অর্থ উষ্ণতা বোধ করা, ফ্লু অর্থ সর্দি কাশি, ভিজিট অর্থ ভ্রমণ করা, যেহেতু এখানে চিকিৎসক এসেছিলেন সেই জন্য হবে দেখতে আসা বা পরিদর্শন করা, ওয়েল ভালো, টু গেট ওয়েল দ্রুত সেরে ওঠা, টু গেট ওয়েল হবে দ্রুত সেরে ওঠা। এনার্জি অর্থ শক্তি, হাংরি অর্থ ক্ষুধার্ত। এখন আমি যথারীতি আলোচনা করব স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব মানে কনজুগেশন অফ ভার্বের যেই বিষয়টি রয়েছে সেটি নিয়ে।
ভার্বটাই আসলে মেইনলি আমাদের ভার্বটাই জানতে হবে। এখানে প্রথমে রয়েছে ইজ, এখানে হবে ওয়াজ, এখানে হবে বিন। প্রেজেন্ট বা বেস ফর্ম হচ্ছে ইজ, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, পাস্ট পার্টিসিপল বিন। অবশ্যই প্যাসেজ অনুযায়ী আলাদা আলাদা করে লিখলে ভার্বগুলো সহজে আয়ত্ত করা যায়, এগুলো মনেও থাকে। go went gone, go went gone, has had had। আমার ভার্বগুলো দেওয়ার কারণ হচ্ছে আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি WH কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব, সেই জন্য আমার ভার্ব সম্পর্কে এবং টেন্স সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হবে। ভিজিট অর্থ ভ্রমণ করা, ভিজিটেড। ভিজিটেড এটি অর্থ হচ্ছে, ভিজিট অর্থ ভ্রমণ করা বা পরিদর্শন করা। ভিজিটেড ভ্রমণ করেছিল। আর এইখানে পাস্ট পার্টিসিপলের অর্থটা অনেকে নির্ণয় করতে পারে না। এই ভিজিটেডের অর্থ হচ্ছে ভ্রমণ করেছে, ভ্রমণ করেছে। গেট, গট, গটও হতে পারে, গটেনও হতে পারে। আমি আবারও বলছি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এইভাবে প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ বের করে তোমাদের ভার্বগুলো এভাবে যদি তোমরা শিখো তাহলে তোমাদের ভার্ব দেখবে যে অনেকগুলো ভার্ব সম্পর্কে তোমরা জানতে পেরেছো। আমি প্রথমে লিখেছি ইজ, পাস্ট, পাস্ট ফর্ম হবে ওয়াজ, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বিন। গো যাওয়া, ওয়েন্ট গিয়েছিল, গন গিয়েছে। আছে, হ্যাড ছিল, হ্যাড আছে বা ছিল সে অর্থে। ভিজিট ভ্রমণ করেছে, ভিজিটেড ভ্রমণ করেছিল, ভিজিটেড ভ্রমণ করেছে। ভিজিট অর্থ ভ্রমণ করা, ভিজিটেড ভ্রমণ করেছিল, এই ভিজিটেড ভ্রমণ করেছে। গেট পাওয়া, গট, গট গটেন, দুটোই হতে পারে। তোমরা অবশ্যই এগুলো নোটবুকে লিখে ফেলবে। যথেষ্ট সময় দিচ্ছি লিখার জন্য, লিখে ফেলো। ইজ, ওয়াজ, বিন। গো, ওয়েন্ট, গন। হ্যাজ, হ্যাড, হ্যাড। ভিজিট, ভিজিটেড, ভিজিটেড। গেট, গট, গট। নিড অর্থ প্রয়োজন, নিডেড। টেল, টেল অর্থ বলা, টোল্ড বলেছিল। যখন পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করব তখন অর্থ দাঁড়াবে বলেছে। গিভ অর্থ দেয়া, গেভ দিয়েছিল, গিভেন। গিভ, গেভ, গিভেন। ট্রাই চেষ্টা করা, ট্রাইড। ট্রাইড। নিড, নিডেড, নিডেড। টেল, told, told. Give, gave, given. Try, tried, tried.
অনেকগুলো ভার্ব কিন্তু হয়ে গেছে, যাদের ভার্ব সম্পর্কে মানে অনেকে গদবাঁধা নিয়ম অনুযায়ী মুখস্থ করতো কনজুগেশন অফ ভার্ব পেজ হিসেবে। তো আমি বলবো ওইভাবে মুখস্থ না করে এইভাবে করলে মনেও থাকবে, সুবিধা হবে, মনেও থাকবে আবার সুবিধাও হবে। আমি আবারও বলছি, নিড এর পাস্ট ফর্ম হবে নিডেড, পাস্ট পার্টিসিপল নিডেড, টেল টোল্ড টোল্ড, গিভ গেভ গিভেন, ট্রাই ট্রাইড ট্রাইড। এখন আমি 1 নম্বর আইটেমকে ম্যাচিং, match the words that given in column A and B, A and B দুটো কলাম দেওয়া থাকবে, সেখানে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, তোমার সেগুলো ম্যাচ করতে হবে। আমি এখান থেকে ওয়ার্ডগুলোর অর্থ যেহেতু মোটামুটি আমি জানি, তো এখান থেকে আমি নিজের মতো করে কয়েকটি ওয়ার্ড আমি দিব। অসুস্থ, অসুস্থ, প্রথমে জি, আমি এইখানে লিখেছি ইল অর্থ অসুস্থ, এনার্জি শক্তি, সুন দ্রুত, নিড প্রয়োজন, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান। তো এইখানে আমার ধারণা থাকতে হবে বিতে কোন ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো সম্পর্কে মোটামুটি একটু আমার আইডিয়া থাকতে হবে, সেই জন্য ওই ওয়ার্ড মিনিংগুলো জানা প্রয়োজন। যেখানে যে নতুন ওয়ার্ডগুলো পাবো আনসিন করতে যে, সেই সময় আমি সেগুলোকে অ্যাভয়েড না করে, তোমরা সেগুলো অ্যাভয়েড না করে অবশ্যই অর্থগুলো শিখবে। যখন দেখবে যে দুইটি দুইটি করে শিখতে শিখতে অনেকগুলো হয়ে যায়, সেগুলো অবশ্যই কাজে লাগবে। কুইকলি দ্রুত, এসেনশিয়াল এটি তোমাদের জন্য আমার মনে হয় সম্পূর্ণ একটি নতুন ওয়ার্ড। এসেনশিয়াল অর্থ প্রয়োজন বা দরকার। নট ওয়েল ভালো নয়। এডুকেশনাল এখানে হবে এডুকেশনাল ইনস্টিটিউশন। এডুকেশনাল ইনস্টিটিউশন একটু কঠিন হয়ে যায় তোমাদের জন্য, কিন্তু জানতে হবে, অবশ্যই জানতে হবে। এডুকেশন অর্থ শিক্ষা, তাহলে এডুকেশনাল ইনস্টিটিউশন যখনই দেখব যে এডুকেশন জাতীয় কোনো শব্দ আছে, আমার বুঝে নিতে হবে যে এখানে শিক্ষা সম্পর্কে বলা হয়েছে, শিক্ষা সম্পর্কে কোনো কিছু বলা হয়েছে, এটি একটি হিন্টস হিসেবে কাজ করবে বোঝার জন্য। স্ট্রেংথ শক্তি। তো এখন আমি ম্যাচিং করব। ম্যাচিংয়ের জন্য অনেকে এইভাবে দেয়, ইল, নট ওয়েল, এনার্জি, স্ট্রেংথ, সুন, কুইকলি, নিড, এসেনশিয়াল, স্কুল, এডুকেশনাল ইনস্টিটিউশন।
তো আমি বলবো আমার বোর্ডটা কেমন দেখা যাচ্ছে। বোর্ডটা খুবই এলোমেলো দেখা যাচ্ছে। তো যখন খাতায় তোমরা এইভাবে দিবে তখন খাতাটাও ঠিক এমনভাবেই দেখা যায়, এবং আমার মনে হয় যে পরীক্ষকের মাথাও মানে উল্টাপাল্টা হয়ে যায়, যে কোনটার সাথে কোনটা। চোখের প্রবলেম থাকলে তো এটা বোঝাই যায় না। আমার চোখের প্রবলেম আছে অনেক, চশমা নিলেও এটা ঠিক হয় না। তো আমি বলবো কিভাবে লিখবে সেটা আমি এখন দেখাবো। প্রথমে আমি ওয়ার্ডটি লিখব ইল। এইভাবে আমি একটি অ্যারো চিহ্ন দিয়ে যেটি আমার এটার সাথে ম্যাচিং হয়েছে সেটি লিখব। নট ওয়েল, নট ওয়েল। 2 নাম্বারটা হচ্ছে এনার্জি। স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ। 3 নাম্বার দেওয়া হয়েছে সুন, যেটি শীঘ্রই, কুইকলি। সুন, কুইকলি। নিড, প্রয়োজন, এসেনশিয়াল। এসেনশিয়াল। স্কুল, এডুকেশনাল ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন। এইভাবে লিখলে ভালো হয়, অনেকে এইভাবেও লিখে থাকে। 1 এইখানে যেটা দেওয়া ছিল 3 নাম্বারে, এভাবেও তোমরা দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে আমি এইভাবে বলবো। অবশ্যই এভাবে দেওয়া উচিত। যদি এটা 2 নাম্বারে থেকে থাকে এইভাবে দিতে হবে। এভাবে দিলে মানে 2টি ওয়ার্ডই যদি থাকে তাহলে পরীক্ষকেরও দেখতে সুবিধা হয়। অনেকে এইভাবে দেয় 1 + 2। এইভাবে দিয়ে থাকে, কিন্তু এটি আসলে আমার মনে হয় বুঝতে অনেক সমস্যা হয়। নিজেদেরও যখন তোমরা লিখতে যাবে তখন হয়তো একটি ওয়ার্ড দেখবে, ওই ওয়ার্ডের সাথে দেখা যাবে যে নাম্বার মানে যেটি তুমি নাম্বারটি দিয়েছো, রোমান হরফে যে নাম্বারটি তুমি ইউজ করেছো সেটি তুমি ভুল তুলেছো। তো তোমার যদি একটি ভুল হয় তো এটা খেয়াল রাখতে হবে যে একটি ভুল মানে এখানে একটি ভুল না, 2টি ভুল। একটি ভুল হলে অবশ্যই 2টি অটোমেটিক্যালি আমার মনে হয় যে ভুল হয়ে যায়। তো এইভাবে লিখলে তোমার এই সম্পর্কে একটি ধারণা থাকে। আবার তুমি যে এটি লিখেছো যদি তোমার ভুল হয়ে থাকে বেখেয়ালে, তখন তোমার এটি মানে নজরে পড়ে যাবে যে না আমি ভুল লিখছি। তো সেই জন্য এটি লেখা প্রয়োজন। আর অলসতা করলে একটু ভুল হবে। অলসতা করে যদি কেউ না লিখে সেক্ষেত্রে কিছুই করার নেই। আর আমি বারবারই সর্বোচ্চ গুরুত্ব দিব ওয়ার্ড মিনিংয়ের উপর, কারণ ক্লাস 5-এর যেই টপিকসগুলো আছে ওয়ার্ড মিনিং না জানলে কিন্তু সেগুলো তুমি প্রয়োগ করতে পারবে না, কারণ তোমরা এখন শিখছো। শিখার জন্য তোমাদের এটি প্রয়োজন। ইল অর্থ নট ওয়েল, এনার্জি স্ট্রেংথ, সুন কুইকলি, নিড এসেনশিয়াল, স্কুল এডুকেশনাল ইনস্টিটিউশন। আমি গতদিন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আলোচনা করব 2টি বিষয় নিয়ে। একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, সীমা
ইজ অ্যাট হোম, সীমা এখন বাড়িতে। শি ডিড নট গো টু স্কুল, এখানে তোমরা খেয়াল করলে দেখতে পারবে এখানে লেখা হয়েছে শি ডিড নট গো টু স্কুল। এখানে শি ডাজ নট গো টু স্কুল যদি আমি লিখি, আমার এইখানে দেওয়া আছে সাবজেক্ট। গতদিন আমি এটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের। প্রথমে হবে সাবজেক্ট, এরপর হবে ভার্ব, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট এক্সটেনশন। তো এখানে এটি হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। অ্যাসার্টিভ সেন্টেন্স, এতটুকু হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি বোঝানো হয়? একটি গ্রামারের নিয়মটি এমন যে একটি পড়াতে গেলে আরেকটি এসে পড়ে। তো যদি আমি এই টেন্স নিয়ে আলোচনা করতে যাই তখন আমার সেন্টেন্সের গঠনটিও লাগবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রথমে থাকবে সাবজেক্ট, এরপর হবে ভার্ব, এরপর অবজেক্ট, এরপর হবে এক্সটেনশন। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের এই গঠন অনুযায়ী এখানে কিন্তু আমার নট ছিল না, এখানে আমার নট ছিল না, কিন্তু এই সেন্টেন্সটিতে আমি নট দেখতে পাচ্ছি। তো এ থেকে আমার আরেকটি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো ভাগ রয়েছে, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, আরেকটি হচ্ছে নেগেটিভ। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, আরেকটি হচ্ছে নেগেটিভ। তো যেহেতু নেগেটিভ বলেছি, নেগেটিভ মানে আমরা সবাই জানি না বোধক, নো জাতীয় শব্দ যেগুলোতে থাকবে নেগেটিভ। তো এখন তোমরা হয়তো মোটামুটি একটা ধারণা আসবে যে এটি কোন সেন্টেন্স। আমি টেন্সের কথা বলিনি, এটি কোন সেন্টেন্স। প্রথমে সাবজেক্ট, এরপর দেয়া আছে ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। এখানে অক্সিলিয়ারি ভার্ব বলতে ডু, ডাজ, যেহেতু নেগেটিভ আমি ব্যবহার করেছি সেই জন্য আমার ডু এবং ডাজের আশ্রয় নিতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমি কোনো নাবোধক বানাতে যাই। শি ডাজ নট, নেগেটিভ মার্ক বোঝাবে নট দ্বারা V1, V1 বা বেস ফর্ম হচ্ছে গো, বাকিটা হচ্ছে আমার এক্সটেনশন। আমি আরেকবার বলবো যে আমি প্রথমে বলেছি এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। যদি আমি এইভাবে লিখি শি গোজ টু স্কুল, শি গোজ টু স্কুল, অ্যাসার্টিভ শব্দের অর্থ হচ্ছে বিবৃতিমূলক, মানে হ্যাঁ বোধক অথবা না বোধক যেটা দ্বারা বুঝাবে। তো এইখানে বুঝিয়েছে হ্যাঁ বোধক, অ্যাফার্মেটিভ। আর ডাজ নট যখন এসেছে তখন সেটি হবে আমার নেগেটিভ। শি ডাজ নট গো টু স্কুল। আমার অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনার কারণ হচ্ছে যখন আমি WH কোশ্চেন করাবো তখন আমার আগে সেন্টেন্সটি নির্ধারণ করে নিতে হবে যে এটি কোন ধরনের সেন্টেন্স, সে অনুযায়ী কিন্তু আমার টেন্সটাও এসে পড়বে। শি ডাজ নট গো টু স্কুল, এটি হচ্ছে নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভের নেগেটিভ ফর্ম। অ্যাসার্টিভের নেগেটিভ ফর্ম, শি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। শি ডাজ নট গো টু স্কুল, সে বিদ্যালয়ে যায় না, সে বিদ্যালয়ে যায় না। তো এখন এখানে যখন আমি দেখব যে সিম্পল
প্রেজেন্ট টেন্স যেটা সাবজেক্ট ভার্বের বেস ফর্ম V1 মানে বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে সিম্পল প্রেজেন্ট টেন্স ক্লাস 5-এ। এটির উপর অনেক কিছুই নির্ভর করে, WH কোশ্চেন, তারপর প্রশ্নের আনসার, কোশ্চেন আনসার এগুলো নির্ভর করে। তারপর যে 4 নম্বরে যে কম্পোজিশন মানে 5টি সেন্টেন্সে অ্যাটলিস্ট 5 সেন্টেন্স উল্লেখ করা থাকে, তাও নির্ভর করবে তোমার টেন্স জানার উপরে। সাবজেক্ট ভার্বের V1 বা বেস ফর্ম অবজেক্ট এক্সটেনশন। তো এখানে শি গোজ টু স্কুল, যদি আমি বলি এটিকে নেগেটিভ বানাতে হবে, এই সেন্টেন্সটিকে নেগেটিভ বানাতে হবে, অবশ্যই তোমার এতটুকু একটু কষ্ট করে হলেও জানতে হবে। নেগেটিভ বানানোর জন্য আমার লাগবে সাবজেক্ট, আমি প্রথমেই ইউজ করলাম সাবজেক্ট, এরপর এইখানে বেস ফর্ম গো, বেস ফর্ম হচ্ছে আমার গো, তাহলে আমি এখানে দেওয়া আছে গোজ। আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনো কাজ করে, সেই কাজের শেষে এস অথবা ইএস যুক্ত করতে হয়, এস অথবা ইএস যুক্ত করতে হয়। তো এখানে গো আমার বেস ফর্ম যাওয়া, এর সাথে এসেছে ইএস, তাহলে আমার সাবজেক্ট ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো যদি এখন আমি এটিকে নেগেটিভ করতে যাই, তখন আমার আশ্রয় নিতে হবে ডু এবং ডাজে। ডু অথবা ডাজ অবশ্যই পারসন অনুযায়ী, যেহেতু এইখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, এখানে স্ট্রাকচারে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, কিন্তু যদি আমি এটিকে নেগেটিভ করতে চাই তখন আমার অবশ্যই পারসন অনুযায়ী ডু এবং ডাজ আনতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারে। শি ডাজ যেহেতু থার্ড পারসন এবং একজন, অবশ্যই সে নিবে ডাজকে, শি ডাজ। এরপর নেগেটিভ মার্ক হিসেবে আমি দিব নট, শি ডাজ নট গো টু স্কুল। অনেকেরই বাক্যটি মুখস্থ আছে, তারা মুখস্থই লেখার চেষ্টা করবে, কিন্তু WH কোশ্চেনের যে যখন আমি আলোচনা করব ওই সময় সমস্যায় পড়ে যাবে। এইটি ভালো করে খেয়াল রাখো, শি ডাজ নট, এইখানে কিন্তু আমি গোজ দেইনি, আমি লিখেছি গো। আমি একটু সহজ করে বলি, যদি কোনো সেন্টেন্সে ডু এবং ডাজ থাকে, মনে করো তুমি এই একটি লাইন লিখেছ, এইখানে তোমার রয়েছে ডু অথবা ডাজ, তো তুমি পরবর্তী যেই বেস ফর্ম ভার্বের যে বেস ফর্মটি আছে সেটি বেস ফর্মেই রাখবে, এটির কোনো পরিবর্তন করা যাবে না, এটির কোনো পরিবর্তন করা যাবে না। শি ডাজ নট গো টু স্কুল, শি ডাজ নট গো টু স্কুল। এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। তো একটি বিষয় অবশ্যই ক্লিয়ার রাখতে হবে, একটি বিষয় অবশ্যই ক্লিয়ার রাখতে হবে যে যেই সেন্টেন্সে, সহজভাবে যেই সেন্টেন্সে আমরা ডু অথবা ডাজ দেখব, সেই সেন্টেন্সে আমরা ভার্বের মেইন ভার্ব যেটি, সেটির কোনো পরিবর্তন আমরা করব না, সেই ভার্বটির আমরা কোনো পরিবর্তন করব না। আমাদের যদি এখানে গো থাকে, গোই ইউজ করতে হবে। আর যখন দেখব যে ডাজ নেই, ডাজ নেই, নট নেই, তখন কিন্তু আমার অবশ্যই ভার্বের শেষে এস অথবা ইএস ব্যবহার করতে হবে। শি গোজ টু স্কুল, এইখানে ডু এবং ডাজের ব্যবহারটি আলোচনা করেছি, কারণ আমি আগামী দিন WH কোশ্চেন নিয়ে আলোচনা করব, তখন আমার ডু এবং ডাজের ব্যবহারটি আমার প্রয়োজন হবে। আমি সবাইকে বলবো অবশ্যই প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স এই দুইটি বিষয় নিয়ে ধারণা রাখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্স,
এই দুইটি বিষয় সম্পর্কে আগামী দিন একটু অবশ্যই পড়ে রাখতে হবে, কারণ ডব্লিউএস কোশ্চেন করতে হলে এই দুইটির অবশ্যই প্রয়োজন রয়েছে। আজকে আমার ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং আমার জন্য একটু দোয়া করবে।